যখন সঙ্গী বানায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিকশন হরর স্টোরিজ। আজ তোমাদের জন্য থাকছে লেখিকা মৌরুই দাসের কলমে অতুতা সিরিজের একটি গোয়েন্দা গল্প, রাজবিধির ওপারে। আজকের গল্পের গল্পকথকের ভূমিকায় রয়েছে সৌরভ মণ্ডল এবং গল্পের সূত্র ধরে রয়েছি আমি, বিশ্বদীপ। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখিকা মৌরুই দাসের কলমে রাজবিধির ওপার। আমাদের একান্ত একটি অনুরোধ রয়েছে, গল্পটিকে গল্পের মতো করেই আপনারা গ্রহণ করবেন। বাস্তবের সাথে এই গল্পের কিন্তু কোনো মিল নেই, আর তাই যদি কোনো মিল থেকেও থাকে তা একেবারেই অনিচ্ছাকৃত এবং নিছকই কাকতালীয়। শুরু হচ্ছে রাজবিধির ওপার। আজকের গল্প আমাদের শুরু হয় 99.3 FM রেডিও স্টেশনে, যেখানে প্রতি রবিবারের মতো আরজে জয় তার শ্রোতা বন্ধুদের জন্য আড্ডার আসর নিয়ে হাজির হয়েছে। ছোটবেলা থেকেই আরজে হওয়ার স্বপ্ন তার পূরণ হয়েছে, তাই প্রতি রবিবারের মতো আজও জয় রেডিও স্টেশনে হাজির হয়েছে নতুন নতুন গানের সম্ভার নিয়ে। অনুষ্ঠান শুরু হয়েছে রাত 9টায়। এখন বাজে 9:54। একটা গান শেষ হতেই আরেকটা ফোন এসে হাজির হচ্ছে, কারণ প্রতি রবিবার জয় একটা অনুষ্ঠান চালু করে, যার মাধ্যমে শেষ ফোনটা যে করবে সে জিতে যাবে 99.3 FM রেডিও স্টেশনের একটি অমূল্য উপহার। আর তার জন্যই সবাই ফোন করতেই থাকে। এমন সময় রেডিও স্টেশনের ফোনটা বেজে উঠল, আর সেটাই সম্ভবত শেষ ফোন। রাত 10টায় জয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তাই শেষ ফোনটা রিসিভ করতেই জয় বলে উঠল, 99.3 FM আপনাকে স্বাগত। নমস্কার, আমি আরজে জয়। আমি কি জানতে পারি আপনি কে বলছেন, কি নাম আর কোথা থেকে বলছেন? আর ঠিক তখন ফোনের ওপাশ থেকে একজন মেয়ে বলে উঠল, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি মালিনী বলছি। আমি মালিনী। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু আপনার খুব বড় ভক্ত। রোজ সময় করে এই সময় অনুষ্ঠানটি শুনি। আর আমি বহুদিন এর আগে চেষ্টাও করেছি এখানে ফোন করবার, কিন্তু বুঝতেই তো পারছেন লাইন এত ব্যস্ত থাকে, সে সুযোগই হয়নি। আর অবশেষে দেখুন আজকে শেষ কলটা কিন্তু আমারই গেছে। এত আনন্দ লাগছে না, কি বলবো। মালিনীর কথা শুনে জয়ও খুব খুশি হয় আর বলে ওঠে, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্য। আর যেহেতু শেষ ফোনটা আপনারই এসেছে, তাই প্রতিবারের মতো 99.3 FM রেডিও স্টেশনের তরফ থেকে আপনাকে দেওয়া হবে আমাদের অমূল্য উপহারটি। আপনার কাছে আগামীকাল পৌঁছে যাবে, তাই দয়া করে আপনার ঠিকানাটা যদি বলেন তাহলে উপহারটা পাঠাতে আমাদের একটু সুবিধে হবে। জয়ের কথা শুনে মালিনী তার বাড়ির ঠিকানা দিয়ে দেয়, আর তারপরেই জয় বলে উঠল, ধন্যবাদ, আপনার উপহার আপনার বাড়ি পৌঁছে যাবে। এবার আপনি বলুন আপনি কোন গান শুনতে চান? আমি যে গানটা শুনতে চাই সেটা হলো তেরে জैसा यार कहा कहा तेरा याराना। শোনাবেন প্লিজ? গানটা শুনেই জয় বলে উঠল, বন্ধুত্বের গান। নিশ্চয়ই এমন কোনো বন্ধুর জন্য গানটা শুনতে চান। আচ্ছা, সেই বন্ধুর নামটা কি বলা যাবে? জয়ের কথা শুনে মালিনী বলল, না, আমি বলতে পারবো না। জয় বলল, ঠিক আছে, তাহলে গানটা শুরু করা যাক। লেটস প্লে ইট। मेरी जिंदगी सवारे मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के। मेरी जिंदगी सवारे मुझको गले लगा के
গানটা শেষ হওয়ার পর জয় বলে উঠল, সো মালিনী, আপনার পছন্দের গান শুনেছেন। কালকের মধ্যেই আপনার উপহার আপনার বাড়ি পৌঁছে যাবে। ধন্যবাদ। এরপর জয় তার সকল শ্রোতা বন্ধুদের শুভরাত্রি জানিয়ে সেই দিনের মতো বিদায় নিল। জয়ের কথা মতো পরের দিন সকালে মালিনীর দেওয়া ঠিকানায় চলে যায় পলাশ। পলাশ 99.3 FM রেডিও স্টেশনের একজন কর্মরত মানুষ। পলাশ ওইখানেই কাজ করে, আর সেখানে পৌঁছে মালিনীর খোঁজ করতে এক আশ্চর্যজনক খবর পলাশ জানতে পারে। তারপর জয়কে ফোন করে আর বলে, জয়, তুমি কি ঠিকানা দিয়েছ? পলাশের কথা শুনে জয় বলে উঠল, কেন, কি হয়েছে পলাশদা? আমি তো ঠিক ঠিকানা দিয়েছি। কাল রাতে মালিনী যে ঠিকানা দিয়েছিল সেটাই দিয়েছি। হয়েছে নাকি? আরে আর বলো না, তুমি যে ঠিকানা দিয়েছো সেখানে তো এসেছি, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে মালিনী আর তার পরিবার নাকি 2 মাস আগে মারা গেছে। তাহলে কাকে এখন আমি উপহারটা দেব? আর তুমি বা কোন মালিনীর অ্যাড্রেস দিয়েছিলে? সব শুনে জয় বলল, কি যাতা বলছো পলাশদা? আমি আবার কোন মালিনীর ঠিকানা দেব? আমি তো কাল রাতে যে মালিনীর সাথে কথা হয়েছে আমি সেই মালিনীর ঠিকানাই তোমাকে দিয়েছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে জয় মালিনীর দেওয়া সেই ঠিকানায় আসে। সেখানে এসে জয় দেখতে পায় পলাশদা হাতে একটা উপহার নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে এসে জয় বলে উঠল, কি হয়েছে এবার বলো। তুমি আমাকে যে ঠিকানা দিয়েছো সেটাই তুমি নিজেই দেখো, ঘরটা বন্ধ আছে। আমি আশেপাশে জিজ্ঞেস করলাম, তারা বলল এই বাড়ির সব লোক নাকি 2 মাস আগে আগুনে পুড়ে মারা গেছে। তাহলে এখন কি করব আমি? আরে এ তো ভারী মুশকিলে পড়া গেল। সব শুনে জয় পুরো থ। আর তখনই একজন লোককে জয় জিজ্ঞাসা করল, এই যে শুনছেন, আপনি কি এখানেই থাকেন? লোকটিকে দেখে জয় ঠিক লাগলো না। মনে হলো মানসিকভাবে অসুস্থ লোকটি। তাও জয় লোকটিকে জিজ্ঞাসা করল, আচ্ছা এই ঠিকানাটা দেখুন তো, এটা তো এই বাড়ির ঠিকানা, তাই না? লোকটা ঠিকানাটা হাতে নিয়ে দেখতে লাগলো, কিন্তু কোনো কথা বলল না। তখন জয় আবার বলে উঠল, আচ্ছা আপনি কি বলতে পারেন এই বাড়িতে যারা থাকতো তারা কোথায়? জয়ের কথা শুনে লোকটি কেমন করে যেন জয়ের দিকে তাকালো। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নিয়ে বলল, রাত চলে যা এখান থেকে। এখানে আসবি না, সবাইকে মেরে ফেলবে। ওরা সবাইকে মেরে ফেলবে। ওদেরকে মেরেছে, তোদেরকেও মারবে। চলে যা, যা বলছি, শুনতে পাচ্ছিস না? যা যা, চলে যা। আপনি কি বলছেন এইসব? ঠিক করে বলুন এখানে কি হয়েছিল, আর আপনার নামই কি? বললাম তো এখানে সবাই মরে গেছে, সবাইকে মেরে ফেলেছে ওরা। একদিন রাতের বেলায় এসে বাড়িটাতে আগুন লাগিয়ে দিয়েছিল, তারপরে সবাই মরে গেছে, সবাই। তুই কেন এসেছিস এখানে? হ্যাঁ, বললাম না চলে যেতে, নাহলে ওরা তোকে মেরে ফেলবে। যা যা, চলে যা। আপনি কে? আপনার নাম কি? জয়ের কথা শুনে লোকটি নিজের মাথার চুল টানতে টানতেই বলল, আমার নাম কি যেন একটা নাম ছিল আমার। হ্যাঁ, মনে পড়েছে। আমার নাম রমেশ রায়। এই এখনো দাঁড়িয়ে আছিস কেন তোরা? তোদের বললাম না এখান থেকে চলে যেতে। মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে তোকে। যা, চলে যা। কি বলছেন কি আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক করে বলুন যে কে কাকে মেরে ফেলেছে আর কে আমাকে মেরে ফেলবে। আপনি আমাকে সবটা বলুন। এই আমি বললাম না এখান থেকে চলে যেতে। যা, আমি কিছু জানি না। যা এখান থেকে চলে যা। এমন সময় পলাশ বলে উঠল, এই জয়, কি করছোটা কি? জিজ্ঞাসা করার দরকার নেই, দেখেই তো লোকটাকে মনে হচ্ছে লোকটা মানসিকভাবে অসুস্থ। ওর কথা তুমি আবার কি শুরু করলে বলো তো? চলো তাড়াতাড়ি এখান থেকে চলো, আবার কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ি। আমার ব্যাপারটা ঠিক লাগছে না।
চলো এখান থেকে। পলাশের কথা শুনে জয় কিছু একটা ভেবে আবার সেই লোকটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমি আপনাকে এখন যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর কি দিতে পারবেন? আপনি বলুন, মালিনী নামে এই বাড়িতে কেউ থাকতো আগে? মালিনীর নাম শুনেই সেই লোকটি কেমন যেন একটু ব্যবহার করতে লাগলো। আর তখন জয় আবার বলে উঠল, আপনি কি মালিনী নামে কাউকে চেনেন? যদি চিনে থাকেন তাহলে বলুন, মালিনী এখন কোথায়? মা, মালিনী, মা, মালিনী, 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 মালিনী তো। লোকটি কিছু কথা বলতেই যাচ্ছিল, এমন সময় একটি মেয়ে এসে বলল, বাবা, তুমি এখানে কি করছো? আপনারা কে? কি জিজ্ঞেস করছেন বাবাকে? আসলে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই বাড়িতে মালিনী নামে কাউকে উনি চেনেন কিনা। মালিনীর নাম শুনে সেই মেয়েটিও একটু যেন ঘাবড়ে গেল। সেটা তার চোখ মুখ দেখেই জয় বুঝতে পারল। কিন্তু মুহূর্তের মধ্যেই মেয়েটি নিজেকে সামলে বলে উঠল, কি বলছেন আপনি? কে মালিনী? আমি চিনি না। কেন কেন মিথ্যা কথা বলছিস? হ্যাঁ, আমি তো জানি মালিনী তো এই বাড়িতেই থাকতো, কিন্তু ওকে কারা যেন তুলে নিয়ে গিয়েছিল, তারপরে ফেরত আসেনি। তুই তোর বেস্ট ফ্রেন্ড, মিথ্যা কথা কেন বলছিস? হ্যাঁ, কেন 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 বলছিস মিথ্যা? বল বল। হঠাৎ করেই রমেশবাবু তার মেয়ের কথা বলার মাঝেই বলে উঠল এই সব কথা। আর তাতে মেয়েটি আর কিছুই বলতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তখন জয় বলে উঠল, দেখুন, আপনি যে মিথ্যে কথা বলছেন সেটা আপনার বাবাই বলে দিচ্ছে। এখন আপনি কি আমাদের বলবেন মালিনীর কি হয়েছে? আর আপনার বাবা যে বলছে এই বাড়িতে সবাই নাকি আগুনে পুড়ে মারা গেছে, কিন্তু সেটা কিভাবে হয়েছে যদি আমাদের বলেন তাহলে খুব ভালো হয়। জয়ের কথা শুনে মেয়েটি যেন মুহূর্তেই একটু ঝাঁঝিয়ে বলে ওঠে, কখন থেকে কি যাতা বলে চলেছেন আপনারা? আমার বাবাকে দেখে বুঝতে পারছেন না উনি সুস্থ নন? উনার কথায় আপনারা আমাকে কখন থেকে মিথ্যেবাদী বলছেন কেন? আমি বলছি তো আমি এই ঘটনা সম্পর্কে কিচ্ছু জানি না, ব্যাস এটুকুই। আপনি মিথ্যে কথা বলছেন এটা তো আপনার বাবা নিজেই বলেছে, এখানে আমি কিছুই বলছি না। তবে শুধু এটুকু জানতে চাইছি যে আপনি মালিনীকে চেনেন, আর আপনার নাম কি? হ্যাঁ, ও তো মালিনীকে চিনবেই। ও চিনবে না তো আর কে চিনবে? ও তো মালিনীর বেস্ট ফ্রেন্ড, আর ওর নাম নীলিমা। ওরা সবাই মিলে মালিনীর বাড়ির লোককে মেরে ফেলেছে, আর মালিনীকে হয়তো মেরে ফেলেছে। তোরা যা নাহলে তোদেরও মেরে ফেলবে, যা। বাবা বাবা বাবা, চুপ করো তুমি। কেন এসব আজে বাজে কথা বলছো? চলো বাড়ি চলো। জয় বলে উঠল, 1 মিনিট দাঁড়ান প্লিজ। আচ্ছা, আপনার কাছে মালিনীর কোনো ছবি আছে? আছে তো, ওর কাছে আছে, ওর কাছে আছে। বাবা চুপ করো না, কেন এসব কথা বলছো? বাড়ি চলো তুমি। মিনিট প্লিজ, আপনি শুধু আমাকে মালিনীর একটা ছবি দিন, ব্যাস এতটুকু উপকার করলেই চলবে। না, আমার কাছে কোনো ছবি নেই। এই কথাগুলো বলেই নীলিমা চলে যায়। নীলিমা চলে যাওয়ার পর জয় বেশ চিন্তায় পড়ে গেল। তারপর আর কাউকে কিছু জিজ্ঞাসা না করে তার বন্ধু অতুলের বাড়ি চলে আসে। পলাশ ওখান থেকেই বাড়ি চলে গেছে। অতুল পেশাগত দিক দিয়ে একজন প্রাইভেট ডিটেকটিভ, দারুণ তুখর বুদ্ধিমান ডিটেকটিভ হিসাবেই অতুল পরিচিত। তবে অতুল নামের থেকে অতুদা নামেই বেশি পরিচিত। জয়ের মুখটা গোমড়া দেখে অতুদা জিজ্ঞাসা করল, কিরে, কি হয়েছে? মুখটা এমন হয়ে আছে কেন? জয় অতুলের কথার উত্তর দিতে চাইছিল না, কিন্তু বারে বারে অতুল খোঁচানোর জন্য শেষে জয় সব ঘটনা খুলে বলে। সব শুনে অতুল বলে উঠল, বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। কিন্তু এইসব ব্যাপারে তুই কেন জড়িয়ে পড়েছিস? বাদ দে এইসব ব্যাপার। না রে, তুইও আমার কথা বিশ্বাস করছিস না। এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্ন নেই।
তবে এক মানসিকভাবে অসুস্থ কোনো মানুষের কথা শুনে তদন্ত করা একেবারেই ঠিক হবে না। তার থেকে তুই বাড়ি যা, খেয়ে দে, একটা লম্বা ঘুম দিবি, যা, ভালো লাগবে তাহলে। আর এইসব কথা মাথা থেকে ছেড়ে ফেল। তুই কি ভাবছিস আমি মিথ্যে কথা বলছি? আরে কাল রাতে যে মেয়েটা আমাকে ফোন করলো, গান শুনলো, আর আজ সকালে জানতে পারছি মেয়েটি 2 মাস আগে মারা গেছে। এটা কি কোনো ভৌতিক সিনেমা চলছে? শুধু তাই না, মেয়েটিকে কারা যেন তুলে নিয়ে গিয়েছিল, তারপর আর ফিরে আসেনি। শেষে বাড়ির সব লোকেদের আগুনে পুড়িয়ে মারা হয়েছে। কিন্তু অবাক করার কথা দেখ, এই বিষয় নিয়ে আমরা কিন্তু কেউ কিছুই খবর পাইনি। তাই তো আমার কেমন যেন লাগছে। দাঁড়া, একবার অফিসে গিয়ে দেখতে হবে। যে নাম্বার থেকে কাল রাতে ফোন এসেছিল সেটাই একবার ফোন করে দেখব। আচ্ছা বাবা, ঠিক আছে, সে না হয় তুই পরে দেখিস। এখন বাড়ি গিয়ে রেস্ট নিবি, যা। আচ্ছা ঠিক আছে। বলছি, অয়ন আর প্রীতি কি এখনও ফেরেনি? না রে, ফেরেনি, তবে ফিরে আসবে। কবে আসবে সেটা জানি না। নতুন বিয়ে করেছে, একটু সময় তো কাটাবেই, কি বল? তার উপর এতদিন পর অয়ন একটা লম্বা ছুটি পেয়েছে, তাই না? সেটাও ঠিক কথা। অতুলের কথা শুনে জয় আর কোনো কথা না বলে বাড়ি চলে যায়। অয়ন আর প্রীতি দুজনে বন্ধু। বেশ কিছুদিন আগে তাদের এই বন্ধুত্বের সম্পর্ককে আরেকটু মজবুত করতে দুজনেই বিয়ে করেছে। আর এখন তারা দুজনে মিলে পাহাড়ে ঘুরতে গেছে। তবে শুধু ওরা দুজনেই বন্ধু নয়, অয়ন, প্রীতি, অতুল, জয়, সুদীপ, এই 5 জনেই খুব ভালো বন্ধু। তবে কাজের সূত্রে তারা এখন সবসময় আলাদা থাকে। কিন্তু পুজোর সময়টা এই 5 বন্ধু এক জায়গায় মিলিত হয়। কারোর কোনো রকম সাহায্য লাগলে 5 বন্ধু মিলে তাতে ঝাঁপিয়ে পড়ে। আগেই আমরা বলেছি, জয় একজন রেডিও স্টেশনের আরজে, অতুল একজন প্রাইভেট ডিটেকটিভ, প্রীতি একজন ফটোগ্রাফার, আর অয়ন একজন সাব ইন্সপেক্টর, আর সুদীপ একজন সাংবাদিক। গল্প চলাকালীন আমরা তাদের পাবো, তাই আমরা আবার গল্পে ফিরে গেলাম। পরের দিন সকালে অতুলের বাড়ির দরজায় কলিং বেলের শব্দ শোনা যায়। অতুল আর তার মামাতো বোন বিদীপ্তা কলকাতায় থাকে তার পরিবারের সাথে। অতুল ছোটবেলা থেকেই তার মামার বাড়িতে থেকেই পড়াশোনা করেছে। তারপর এই ডিটেকটিভ কাজের সূত্রে এখানেই থেকে গেছে। তবে অতুলের নিজের বাড়ি বর্ধমানে। কলিং বেলের শব্দ শোনা যেতেই বিদীপ্তা গিয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সারা মুখে তার কাপড় জড়ানো। ব্যাপারটা দেখে বেশ অবাক হয়ে যায় বিদীপ্তা। তখন বিদীপ্তা বলে ওঠে, কি হয়েছে, কাকে চান? বিদীপ্তার কথা শুনে সেই মেয়েটি চারিদিকে ভালো করে দেখে নেয়, তারপর বলে, আচ্ছা, বলছিলাম ডিটেকটিভ অতুল রবিদাস কি বাড়িতে আছেন? হ্যাঁ, বাড়িতে আছে, আপনি ভিতরে আসুন। কথাটা শোনা মাত্রই সেই মেয়েটি তাড়াহুড়ো করে ঘরের ভেতর চলে যায়। মেয়েটির এমন আচরণ দেখে বিদীপ্তা বেশ অবাক হলেও কিছুই বলে না। বসার ঘরে গিয়ে মেয়েটিকে বসতে বলে বিদীপ্তা অতুদাকে ডেকে দেয়। অতুদা বাইরে বেরিয়ে এসে বলে উঠল, হ্যাঁ বলুন, কি বলবেন? কাপড়ের আড়াল থেকে মেয়েটি বলে উঠল, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আমাকে এই উপকারটা আপনাকে করতেই হবে। মেয়েটির গলা শুনে অতুল বলল, মুখের কাপড়টা সরিয়ে কথা বললে ভালো হতো না? অতুলের কথা শুনে মেয়েটি কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ, কাপড়টা সরিয়ে কথা বলতেই পারি, কিন্তু আপনাকে কথা দিতে হবে আপনি আমার পরিচয় গোপন রাখবেন, আর আর যে কাজটা করছেন সেটাও গোপনীয়ভাবেই আপনাকে করতে হবে। আপনি রাজি তো? কাজের সম্বন্ধে কিছু না জেনে আমি আপনাকে কিভাবে বলি যে কাজটা আমি গোপনীয়ভাবেই করব? না না, আমি আপনাকে সবটা বলছি, সবটা শুনে আপনি বলবেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। দেখুন, আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, তাই আপনি দিয়ে বলতে হবে না, তুমি দিয়েই বলতে পারেন। আচ্ছা ঠিক আছে,
তুমি বলো কি বলতে চাও। অতুলের কথা শুনে মেয়েটি বিদীপ্তার দিকে তাকালো, আর তখন অতুল বলে উঠল, ভয় নেই, ওর সামনে বলতে পারো। আমার মামাতো বোন, তারপরেও ওর একটা আলাদা পরিচয় আছে, আর সেটা হলো ও আমার অ্যাসিস্ট্যান্ট। ওর নাম বিদীপ্তা দাস। আমার নাম নীলিমা রায়। আমি হিস্ট্রিতে অনার্স করার পর এখন আবার হিস্ট্রিতেই এমএ করছি। আচ্ছা, তারপর? আমার বেস্ট ফ্রেন্ডের নাম মালিনী রায় চৌধুরী। আমরা দুজনে খুব ভালো বন্ধু, কিন্তু সেই বন্ধুত্বে যেন কারোর কুনজর লেগে যায়। মানে বুঝতে পারলাম না, কি বলতে চাইছো? বলছি, আমি আর মালিনী দুজনেই খুব ভালো বন্ধু। একসাথে অনার্স কমপ্লিট করে একই ইউনিভার্সিটিতে এমএ পড়ছিলাম। এমনই একদিন রাতের বেলায় টিউশনি থেকে ফেরার সময় একটা গাড়ি এসে জোর করে মালিনীকে তুলে নিয়ে চলে যায়। আমি অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। পুলিশে খবর দাওনি? দিয়েছিলাম। সেদিন রাতেই আমি পুলিশে খবর দিয়েছিলাম, কিন্তু পুলিশ আমার কোনো অভিযোগ জমা নিতে চায়নি। তারপর উল্টো পাল্টা নানা কথা বলে আমাকে থানা থেকে চলে যেতে বলে। আমি বুঝতে পারি এখানে কিচ্ছু হবে না, তাই আমি বাড়ি চলে আসি। তারপর আমি সেই ঘটনা মালিনীর পরিবারকে বলি। আমার কথা শুনে মালিনীর বাবা মা দুজনে মিলে থানায় গিয়ে অভিযোগ লেখাতে যায়, কিন্তু সেখানে তারা মালিনীর বাবা মায়ের কোনো অভিযোগ নেয়নি। ওরা থানায় বসেছিল, কিন্তু তাতেও তারা কোনো ভ্রুক্ষেপ করেনি। এরপর মালিনীর বাবা মা আমাদের পাড়ার কাউন্সিলরকে সমস্ত ঘটনা খুলে বলে। সেসব শুনে তিনি মালিনীর বাবা মাকে বলেন, শুনুন, মালিনীর কথা কাউকে বলতে হবে না, আমি দেখছি ব্যাপারটা। আপনারা এখন বাড়ি যান। কাউন্সিলরের কথা শুনে সেদিন রাতে মালিনীর বাবা মা ফিরে আসে। সারা রাত তারা আর মেয়ের কোনো খবর পায়নি। পরের দিন সকাল হলে মালিনীর বাবা মা কাউন্সিলরের বাড়িতে আবার যায়, আর কাউন্সিলর বলে, মালিনীর কথা ভুলে যান আপনারা। মালিনী আর কোনোদিন ফিরবে না, তার কারণ মালিনী একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তবে কথা কিন্তু মালিনীর বাবা মা বিশ্বাস করেননি। তখন মালিনীর বাবা শ্যামল রায়চৌধুরী বলে ওঠেন, না, আপনি মিথ্যে কথা বলছেন। আমার মেয়ে কোনো ছেলের সাথে পালিয়ে যায়নি, তাকে কারা যেন তুলে নিয়ে গেছে। আপনি যদি আমাদের মেয়েকে খুঁজে বার করতে না পারেন তাহলে আমরা অন্য ব্যবস্থা নেব। হ্যাঁ, আমাদের মেয়ে কোথাও যায়নি, আপনি ভুল কথা বলছেন। আমাদের মেয়ে মালিনী এমন মেয়েই নয়। আপনি কি আমার থেকে বেশি চিনেন আমার মেয়েকে? মালিনী এইরকম মেয়ে না। আপনি আমার মেয়ের নামে উল্টো পাল্টা কিছু বলবেন না। চুপ করুন আপনি, বেশি কথা একেবারেই আপনি বলবেন না। আপনি কিছু করবেন না সেটাই বলুন। আর আপনার কাছ থেকে আমাদের মেয়ের ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে না। আমরা আমাদের মেয়েকে খুব ভালো করেই চিনি। সে কি করতে পারে, কতটুকু করতে পারে সেটা আমাদের জানা আছে। তাই আপনি যা খুশি তাই বলবেন, আর সেটা আমাদের মেনে নিতে হবে, সেটা কিছুতেই হবে না। আপনি সত্যি করে বলুন তো, আপনি কি কিছু করতে পারবেন? না আমরা আমাদের মতো কোনো ব্যবস্থা করে নেব? আপনি যদি কিছু না করেন তাহলে বুঝে নেব আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার পেছনে আপনারও হাত আছে। আপনার বাড়িতেও তো একটা মেয়ে আছে, তার কথাও একবার ভাববেন। আপনিও তো একজন বাবা, তাই নয় কি? এইভাবে অন্যের মেয়ের চরিত্রে আঙুল তুলতে আপনি পারেন না। যখন আপনি সেই মেয়ের সম্বন্ধে কিছুই জানেন না, তখন তো একেবারেই সেই মেয়ের ব্যাপারে এইসব উল্টোপাল্টা বলা উচিত না। এই চলো রেখা, এখানে দাঁড়িয়ে থেকে শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানেই হয় না। উনি কিছুই করবেন না, সেটা আমরা বুঝে গেছি। চলো রেখা, এখান থেকে চলো। মালিনীর বাবার কথা শুনে শেখর সেনগুপ্ত বলে ওঠেন, হ্যাঁ যা যা, আরে একটা মেয়েকে তো হারিয়েছিস। ভালো যদি চাস তাহলে দ্বিতীয় মেয়েটাকে বাঁচা। তৃতীয় মেয়েটাকে যদি বাঁচাতে চাস তাহলে মালিনীকে খোঁজা বন্ধ কর। আমি তোদের ভালোর জন্য বলছি।
এই শেখর সেনগুপ্তের কথা শুনে আমরা বুঝেছিলাম যে মালিনী নিশ্চয়ই কোনো একটা খারাপ লোকের পাল্লায় পড়ে গেছে। কিন্তু বাবা মা হয়ে তো সন্তানকে মৃত্যুর মুখে ছেড়ে দিতে পারে না। তাই মালিনীর বাবা মা পুলিশ কমিশনারের কাছে যান। সব শুনে তিনিও মালিনীর আশা ছেড়ে দিতে বলেন, কিন্তু মালিনীর বাবা মা ছেড়ে দেয়নি। তারপর একদিন আমি দেখি মালিনীর বাড়িতে আগুন লেগে গেছে। সেই আগুনে মালিনীর বাবা মা বোন সবাই দাউ দাউ করে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। আমরা কিচ্ছু করতে পারিনি। আর যখন আমি দেখি যে আমার বাবাও রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে, আমি দেখে খুব ভয় পেয়েছিলাম। কাছে গিয়ে বাবাকে দেখার পর বুঝতে পারি বাবা অজ্ঞান হয়ে আছে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। বাবার চিকিৎসা চলে। তারপর থেকে বাবা মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। এখন বাবা খালি বলতে থাকে কারা যেন এসে মালিনীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গিয়েছিল, আর তারাই নাকি বাবার মাথায় আঘাত করে। এই সব দেখে আর মালিনীর ব্যাপারে কোনো রকম খোঁজ খবর নিইনি। এই ঘটনা কতদিন হলো? এই ঘটনার প্রায় 2 মাস পেরিয়ে গেছে। তাহলে এতদিন পর কেন আমার কাছে এসেছো? তারও একটা কারণ আছে। কি কারণ? এই ধরুন ঠিক 1 সপ্তাহ আগে আমি একদিন টিউশনি থেকে বাড়ি ফিরছিলাম। আর জানেন সেই সময় আমার সাথে কার ধাক্কা লাগে? মালিনীর। হ্যাঁ, আমি ওকে দেখে অবাক হয়ে যাই। আমার বন্ধু মালিনী আর আগের মতো নেই। কি দেখে তোমার মনে হলো যে মালিনী আর আগের মতো নেই? আসলে মালিনীর সব কিছুর সাথে আমি পরিচিত। মালিনীর পোশাক আশাক, চালচলন, আচার আচরণ সব সেদিন আলাদা লাগছিল। আর মালিনীকে আমি বারবার ওর নাম ধরে ডাকছিলাম, কিন্তু তাতে মালিনী বলে ওঠে যে কে মালিনী? আমি কোনো মালিনীকে চিনি না, আর আমার নাম রিয়া মজুমদার। আর মালিনী নেশা করেছিল। আমি তো বুঝতেই পারছিলাম না যে মালিনী আমাকে চিনতে পারলো না কেন। তারপর কি হলো? তারপর আমি দেখলাম মালিনী একটা গাড়ি করে চলে গেল। গাড়ির নাম্বারটা তোমার মনে আছে? হ্যাঁ, মনে আছে। গুড, খুব ভালো। গাড়ির নাম্বারটা একটু মনে করে কাগজে লিখে দাও। হ্যাঁ, লিখে দিচ্ছি। সব কিছু শোনার পর অতুল বলে উঠল, নীলিমা, তোমার সব কথা শোনার পর আমি এটুকু বুঝতে পারছি যে এটা কোনো সাধারণ কেস না। এর সাথে যখন পুলিশ কমিশনার জড়িত আছে তখন এটা তো যেমন তেমন কেস না, খুব রিস্কের ব্যাপার। আমি কথা দিচ্ছি এই কেসটার আমি তদন্ত করব, তবে গোপনীয়ভাবে। তোমার নাম আমি কাউকে জানতে দেব না। তুমি এখন বাড়ি চলে যাও, আর তোমার সাথে যোগাযোগ করার একটা ফোন নাম্বার আমাকে দিয়ে যাও। যদি কখনো তোমার কিছু ইনফরমেশনের দরকার হয় তাহলে আমি ফোন করে নেব। আর তোমার বাড়ির ঠিকানা সাথে মালিনীর বাড়ির ঠিকানাটা দিয়ে যেও তো। অতুলের কথা শুনে নীলিমা বলল, ও আচ্ছা, বলছিলাম আপনার পারিশ্রমিক কত, আর সেটা যদি একটু বলতেন। নীলিমার এই কথায় অতুল একটু হাসে, তারপর বলে, তোমার বয়স কত? তুমি তো বললে এই MA পড়ছো, তাহলে আমার পারিশ্রমিক কিভাবে দেবে? না, এমনটা বলবেন না। দেখুন, আপনার যতটা পারিশ্রমিক ততটা হয়তো দিতে পারবো না, তবে কিছুটা হলেও আমি দেব। আসলে আমি টিউশনি করি, সেখান থেকে কিছু কিছু টাকা আমি প্রত্যেক মাসে এসে দিয়ে যাব। মালিনী আমার জন্য একটা সময় অনেক করেছে। আমি পড়াশোনা করতে পারছিলাম না। মালিনী টাকা দিয়ে আমাকে কলেজে ভর্তি পর্যন্ত করেছে। তাই ওর প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আমার আছে। আর তাছাড়া আমি জানতে চাই মালিনীর সাথে কি হয়েছিল, কারা ওকে তুলে নিয়ে গেছিল, আর যদি তুলেই নিয়ে যায় তাহলে এতদিন ও কোথায় ছিল, আর মালিনীর এত পরিবর্তন হলো কি করে, আমি সব কিছু জানতে চাই। আর এই জন্যই আপনার কাছে আসা। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি দেখছি কতদূর কি করা যায়।
এরপর নীলিমা বাড়ি চলে যায়। নীলিমা বাড়ি চলে যাওয়ার পর বিদীপ্তা বলে উঠল, অতুদা, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। তুমি কেসটা নিয়ে স্টাডি করবে? শুধু স্টাডি না, সমাধানের চেষ্টাও করব। তোকে এই কেসটায় থাকতে হবে না। কেন? সব কেসেই যখন আমি তোমার সাথে থেকেছি, এটাতেও থাকবো। তুমি যখন একটা রিস্ক নিতে পারছো, তখন আমিও রিস্ক নেব। দেখ, ভেবে বলছিস তো, পরে কিন্তু পিছিয়ে আসা চলবে না, এই আমি বলে দিলাম। অনেক কঠিন এই কেস, আগের কেসগুলোর মতো এটা একেবারেই না, বুঝতে পারছিস? আমি বলি কি, সময় নিয়ে ভেবে আমাকে জানাবি। অতুলের কথা শুনে বিদীপ্তা বলল, না, আর ভাবার দরকার নেই। জীবনে এরকম একবার আধবার রিস্ক নেওয়া ভালো। আচ্ছা ঠিক আছে, যখন তুই রিস্ক নিবি বলছিস তখন আর আমি বাধা দেব না, কিন্তু কোথা থেকে যে শুরু করব সেটা বুঝতে পারছি না। সবার আগে আমাদের মালিনীর ছবি লাগবে। বিদীপ্তার কথাটা শুনে অতুল তার দিকে তাকালো। বিদীপ্তা অবাক হয়ে বলল, কি হলো? আমি কি কিছু ভুল বলেছি? অতুল হাসতে হাসতেই বলে উঠল, না, এবার মনে হচ্ছে তোর বুদ্ধিগুলো খুলছে। একেবারে অতুল রবিদাসের অ্যাসিস্ট্যান্টের মতো কথা বলছিস। দারুণ ব্যাপার, এগিয়ে চল, একদিন আমার থেকেও বড় ডিটেকটিভ তুই হবি। কি যে বলো না। না, সত্যি কথাই বলছি, দেখে নিস। আচ্ছা, সে না হয় পরে দেখা যাবে, এখন ছবিটা তো দরকার। কি করব? একবার নীলিমাকে ফোন কর, মালিনীর একটা ছবি চেয়ে নে, তারপর বলছি কি করতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর বিদীপ্তা ফোন করে মালিনীর একটা ছবি চেয়ে নেয়। ছবিটা হাতে নিয়ে অতুল বলে ওঠে, ছবিটা তো পাওয়া গেল, একবার মালিনীর বাড়ি গেলে ভালো হতো, কিন্তু নীলিমার কাছে যতটা শুনলাম তাতে তো মনে হলো বাড়িটা পুড়ে ছাই হয়ে গেছে। সেখান থেকে কোনো প্রমাণ পাওয়া যেতে পারে কি? কি বলিস বিদীপ্তা? একবার দেখে এলে তো কোনো অসুবিধা নেই, তবে একটা কথা, সকালে দিনের আলোয় মালিনীর বাড়িতে ঢোকা ঠিক হবে না, রাতের বেলায় যেতে হবে। এই কথাটা একদম ঠিক বলেছিস। তাহলে আজ রাতে হবে মালিনীর বাড়ি অভিযান। তৈরি থাকিস, বাড়ির সবাই ঘুমিয়ে গেলে আমরা দুজনে চুপি চুপি বেরিয়ে পড়ব, কেমন? কাউকে বুঝতে দেওয়া যাবে না, কেউ জেনে গেলে বিপদ হতে পারে। ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। তারপর রাতের খাবার খেয়ে বাড়ির সবাই যখন ঘুমিয়ে যায়, তখন বাড়ির পেছনের দরজা দিয়ে অতুল আর বিদীপ্তা বেরিয়ে যায়। নীলিমার কাছ থেকে আগেই মালিনীর বাড়ির ঠিকানাটা জেনে নিয়েছিল। মালিনীর বাড়ির কাছে এসে অতুল আর বিদীপ্তা দুজনে চুপি চুপি বাড়ির ভেতরে যায়। আজ 2 মাস বাড়িটা বন্ধ, তার উপর বাড়িটা পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে, তাই কিছুই দেখা যাচ্ছে না। চারিদিকে শুধু কালো আর কালো। আস্তে আস্তে পা ফেলে তারা দুজনে টর্চের আলো জেলে দেখতে থাকে, কিন্তু তেমন কিছুই পেল না। তাই ব্যর্থ হয়ে তারা বাড়ির বাইরে বেরিয়ে আসে। তারপর নিরাশ হয়ে বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে বিদীপ্তা বলে উঠল, কিছুই তো পেলাম না, এবার কি করবে? আমি সেটা ভাবছি। তুই নিজের ঘরে গিয়ে ঘুমা, অনেক রাত হয়েছে, কাল সকালে তোকে কলেজেও তো যেতে হবে। এই সব কাজের জন্য আমি পড়াশোনার ফাঁকি একেবারেই মেনে নেব না, কিন্তু কি মনে থাকবে তো আমার কথা? হ্যাঁ, মনে থাকবে। বিদীপ্তা নিজের ঘরে গিয়েই ঘুমিয়ে যায়। আর এই দিকে অতুল ভাবতে থাকে এমন কি ঘটেছিল যার জন্য মালিনীকে এভাবে কয়েকজন ছেলে তুলে নিয়ে যায়। তারপর সেই অভিযোগে পুলিশ, সাথে পাড়ার কাউন্সিলর থেকে পুলিশ কমিশনারও কোনো সাহায্য করেনি। মালিনীর বাবা মা উচ্চ জায়গায় অভিযোগ করলে তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, সাথে তার বাড়ির লোককে মেরে ফেলা হয়। তারপর হঠাৎ করে 2 মাস পর মালিনীকে আবার নীলিমা দেখে, কিন্তু
কেন? মালিনীকে যদি তারা মেরে ফেলেছে, তাহলে মালিনী আবার ফিরে এলো কিভাবে? আসল ব্যাপারটা কি কি হয়েছিল সেটা খুঁজে বের করতেই হবে। তারা মালিনীকে কেন নিয়ে গিয়েছিল সেটাই জানতে হবে। এই সবই অতুল ভাবছিল। এমন সময় অতুল সুদীপকে ফোন করল। ওপাশ থেকে সুদীপ ফোন তুলে জিজ্ঞাসা করল, কি হয়েছে? এত রাতে ফোন করেছিস? কিছু অসুবিধা হয়েছে? না, কিছু হয়নি, তবে একটা হেল্প লাগবে। বল, কি সাহায্য লাগবে? আমি তোকে একটা ছবি পাঠাচ্ছি, তুই একবার খোঁজ নিয়ে দেখ। সাথে একটা ঠিকানা পাঠাবো। সব খোঁজ নিয়ে আমাকে কালকের মধ্যে সব জানাবি। কার ছবি আর কিসের তদন্ত? এখনই সবটা বলতে পারবো না রে, শুধু খোঁজটা আমাকে দে, আমি পরে সব বলবো। তবে খোঁজটা গোপনীয়ভাবে করতে হবে, কেউ যেন জানতে না পারে। ঠিক আছে, আজ তো অনেক রাত হয়ে গেছে, কাল বিকেল পর্যন্ত সময় দে, আমি খোঁজ নিয়ে সবটা তোকে বলছি। এরপর সুদীপ ফোন কেটে দেয়। অতুল আরও কিছুক্ষণ কেসটা নিয়ে চিন্তা করার পর নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে যায়। সুদীপ হলো একজন পেশায় সাংবাদিক আর অতুলের বন্ধু। পরের দিন সকাল হতেই অতুল নীলিমাকে ফোন করে আর যে জায়গায় মালিনীকে শেষবারের জন্য দেখা গিয়েছিল সেই জায়গার ঠিকানাটা চায়। নীলিমা ঠিকানাটা বলে দেয়। ঠিকানাটা নিয়ে সকালবেলায় অতুল নিজেই একবার সেই জায়গায় যায়। সেখানে গিয়ে দেখতে পায় সেখানে একটা পাব আছে। দিনের বেলা জায়গাটা একেবারেই ফাঁকা, তবে রাত হলে এই জায়গাটা একেবারেই ফাঁকা থাকে না। সেটা অতুল খুব ভালো করেই বুঝতে পারল। অতুল মনে মনে বলে উঠল, তাহলে এই পাবে মালিনী কি করতে আসে? মালিনীর যেমন পরিবার, সেখান থেকে এইরকম একটা জায়গায় মালিনী একেবারে বেমানান। আসল ব্যাপারটা কি সেটাই তো বুঝতে পারছি না। যার বাবা মা বোনকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে 2 মাস আগে, সেই মেয়ে এই পাবে এসে নেশা করছে কিভাবে? আর গাড়ি এলো কিভাবে তার কাছে? নীলিমার কথা অনুযায়ী মালিনীর বেশভূষা একেবারেই আলাদা ছিল, কিন্তু কিভাবে? অনেক ভেবেও যখন অতুল কোনো প্রশ্নের উত্তর পায় না, তখন বাড়ি ফিরে আসে আর এসেই দেখতে পায় বিদীপ্তা বাড়ি চলে এসেছে। তাকে রেখে অতুল নিজে একাই তদন্ত করছে সেটা দেখে বিদীপ্তা একটু অভিমান করে আর বলে, এটা কিন্তু ঠিক না, আমাকে ফেলে তুমি একা একাই তদন্ত করছো। না না, তেমন কিছুই হয়নি, আমি একটু এমনি গিয়েছিলাম। বল, তোর পড়া কেমন চলছে? আমার পড়াশোনা ঠিকই চলছে। তুমি বলো, তোমার তদন্ত কতদূর? দূর আর তদন্ত কিছুই হয়নি। অতুল বিদীপ্তার সাথে কথা বলছিল। এমন সময় সুদীপের ফোন আসে। অতুল ফোন রিসিভ করতেই সুদীপ বলে ওঠে, তুই এটা কার ছবি দিয়েছিস আমাকে? কেন, নাম তো আমি বলে দিয়েছিলাম, মালিনী রায়চৌধুরী। আগে না, এটা মালিনী রায়চৌধুরীর ছবি না, এটা আমাদের এমএলএ প্রভাত রঞ্জন মজুমদারের মেয়ে রিয়া মজুমদারের ছবি। আর 2 মাস আগে মারা গেছে সে। কি বলছিস তুই? তোর কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে না, তোর ভুল হচ্ছে। আমার কথা বিশ্বাস না হলে নিজে একবার গুগলে চেক করে নিতে পারিস। কিভাবে মারা গেছে? সে অনেক কাহিনী। আসলে প্রভাত রঞ্জন মজুমদারের মেয়ে রিয়া এখানে থাকতো না, বাইরে পড়াশোনা করত। মা নেই, ছোটবেলা থেকেই বাবা মা তেমন কাউকেই কাছে পায়নি। তাই হয়তো নিজের একাকিত্ব ভোলার জন্য নেশাকে নিজের জীবন সঙ্গী করে নেয়। সেই খবর যখন প্রভাত রঞ্জন মজুমদার জানতে পারে, তখন মেয়েকে নিজের কাছে আনে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মেয়ে হাতের বাইরে বেরিয়ে গেছে, সারাক্ষণ নেশায় ভূত হয়ে থাকে।
বাবার বারণ কিছুতেই শোনে না। এমনি একদিন নেশার করে গাড়ি চালায়, কারোর বারণ শোনেনি, আর এর ফলে ফুটপাতের 8 জন লোককে মেরে ফেলে। আর রাস্তায় লোকটাকে একেবারেই হাতে নাতে ধরে। মেয়েটিকে পুলিশে দেওয়া হয়। আদালত রায় দেয় মেয়েটির ফাঁসির। আর তারপর 1 সপ্তাহের মধ্যেই মেয়েটির ফাঁসি হয়ে যায়। বেশ, এই তো গল্প মেয়েটির। সত্যি খারাপ লাগে অল্প বয়সী মেয়েটি চলে গেল। আচ্ছা, আর কিছু জানিস মেয়েটির ব্যাপারে? আর কিছু বলতে? কি বলতে চাইছিস? আমি বলছি, মেয়েটিকে কোনোভাবে পরিবর্তন করা যেতে পারে? মানে আমি বলতে চাইছি, ওই মেয়েটির জায়গায় অন্য মেয়েকে শাস্তি দিয়ে মারা হয়েছে যদি। সব বলছিস? এটা কি কোনো সিনেমা যে একজনের বদলে আরেকজনকে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া হলো? আর সেটা কিভাবে সম্ভব? আচ্ছা, তুই আমাকে বল, পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর একবারও কি বাইরে আসেনি মেয়েটি? বাইরে বলতে মেয়েটি একবারও কি জামিন পায়নি? মানে ধর, পুলিশ কাস্টাডি থেকে বাইরে আসেনি? সেটা তো জানি না। আচ্ছা, একটা কথা বলতো, তুই কেন এই মেয়েটির কথা জিজ্ঞাসা করছিস? তোর কি দরকার এসব জেনে? দরকার আছে। কি দরকার সেটাই তো জিজ্ঞাসা করছি। তোকে সবটা বলবো, কিন্তু এখন না। আগে আমি যেটা ভাবছি সেটা যদি ঠিক হয় তাহলে তো কোনো কথা হবে না। তারপর আমি সবটা বলবো তোকে। আর মেয়েটি পুলিশ কাস্টাডি থেকে বের হয়েছিল কিনা সেটার খোঁজ আমি বের করে নেব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হেল্প করতে হবে। একটা গাড়ির নাম্বার দেব, সেটা একটু বলতে হবে কার গাড়ি এটা। ঠিক আছে, গাড়ির নাম্বারটা দে। এরপর গাড়ির নাম্বারটা সুদীপকে দিয়ে দেয়। প্রায় 1 ঘন্টা পর সুদীপ ফোন করে জানায় যে গাড়িটা এবেলে প্রভাত রঞ্জন মজুমদারের নামে রেজিস্টার করা আছে, তাই গাড়িটা ওনারই। সব কথা শুনে অতুলের মাথা থেকে যেন সব বেরিয়ে যেতে থাকে। কিছুই মেলাতে পারে না, কি করবে সেটাও বুঝতে পারে না। তারপর সমস্ত কিছু একটা কাগজে লিখতে থাকে। সুদীপের কথা মতো মালিনীর ব্যাপারে শিওর হওয়ার জন্য একবার গুগল চেক করে নেয় অতুল। তারপর অতুল দেখতে পায়, হ্যাঁ, সত্যি সত্যি প্রভাত রঞ্জন মজুমদারের মেয়ের নাম রিয়া মজুমদার, আর সে অবিকল মালিনীর মতো দেখতে। তারপর এই ব্যাপারটা নিয়ে অতুল খুব ভালোভাবে ভাবতে থাকে। তখন অতুল মনে মনে বলে ওঠে, এই সমস্ত কথার সঠিক উত্তর দিতে পারে রিয়া ওরফে মালিনী। কে মারা গেছে? মালিনী নাকি রিয়া? কে 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 কে? অতদা, কি ভাবছো তুমি? ভাবছি তো অনেক কিছুই, তবে আমার ভাবনাটা ঠিক কতদূর সঠিক সেটাই জানতে আজ রাতে আমরা আবার বের হব। তৈরি থাকিস। কোথায় যাব? গেলেই জানতে পারবি। আর কি পড়ে যেতে হবে সেটা আমি বলে দেব। ঠিক আছে। এই বলে অতুল আর বিদীপ্তা যে যার নিজের ঘরে চলে যায়। রাতের খাবার খেয়ে সবার ঘুমিয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকে। তারপর সবাই ঘুমিয়ে গেলে অতুলের ঘরে বিদীপ্তা আসে। আর তখন অতুল বলে ওঠে, এই নে জামাটা, এটা পরেই যাবি। জামাটা দেখে বিদীপ্তা বলে ওঠে, এটা পরে যাব। একদম, এটাই পরে যাবি। ঠিক আছে। তারপর মডার্ন জামা কাপড় পরে ছদ্মবেশ নিয়ে দুজনে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। অতুল আর বিদীপ্তা এসে হাজির হয় সেই পাবটাতে। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই সময় আগত যখন অতুল মালিনীর মতো দেখতে মেয়েটাকে সচক্ষে দেখতে পায়। তারপর অতুলের কথা মতো বিদীপ্তা মালিনী ওরফে রিয়ার কাছে যায়, কথাবার্তা বলে। যদিও রিয়ার কাছে পৌঁছাতে বেশ অনেকটা নাটক করতে হয়েছে বিদীপ্তাকে। তারপর যখন মালিনীর কাছে পৌঁছেছে তখন তারা দুজনের কথা বলার সময়
বিদীপ্তা একটা ঘুমের ওষুধ মালিনীর ড্রিঙ্কসের গ্লাসে মিশিয়ে দেয়। সেটা খাওয়ার পরেই মালিনীর শরীর একটু খারাপ করতে থাকে। মালিনী বাথরুমে যায়, যদিও সঙ্গে গার্ড যেতে চেয়েছিল, কিন্তু মালিনী বারণ করার জন্য মালিনী একাই বাথরুমে যায়, আর তার পেছন পেছন বিদীপ্তা যায়। তারপর সময় বুঝে অতুলও সেখানে যায়। সকল গার্ডের চোখে ধুলো দিয়ে অতুল আর বিদীপ্তা সেখান থেকে মালিনীকে সরিয়ে আনতে সমর্থ হয়। তারপর একটা অন্ধকার ঘরে দেখা যায় মালিনীকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর তার ঠিক সামনে একটা চেয়ারে বসে আছে অতুল, আর তার পাশে দাঁড়িয়ে আছে বিদীপ্তা। নেশার ঘোরে মালিনী নিভু নিভু চোখে সামনের দিকে তাকিয়ে দেখে মালিনী। বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি আপনারা কে? কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? আপনারা জানেন আমি কে? হ্যাঁ জানি তো, কিন্তু কোন নামে ডাকবো? রিয়া না মালিনী? রিয়া আর মালিনীর নাম শুনে মালিনীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখন অতুল বলে উঠল, ঠিক শুনেছ, রিয়া না মালিনী। কারণ সমাজের চোখে তুমি মৃত। তাহলে এখন প্রশ্ন হলো, তুমি জীবিত হলে কিভাবে? তাহলে কি তোমার জায়গায় মালিনীর শাস্তি হয়েছে, আর তুমি অপরাধ করেও বেঁচে আছো? একজন বিনা অপরাধে শাস্তি পেয়েছে। কি ঠিক কথা বলছি তো? কিন্তু আফসোস, সব পর্দা ফাঁস হয়ে গেছে। সব অপরাধী কোনো না কোনো ভুল করে, আর সেটাই তুমি করেছো। তাই এবার সত্যি কথা বলবে তুমি। আর যদি আমাদের কথা তুমি না শোনো, তাহলে এমনিতেও তুমি সমাজের চোখে মৃত। তাই তুমি মরে গেলেও কেউ কিচ্ছু করতে পারবে না। এমনকি তোমার বাবাও এমএলএ প্রভাত রঞ্জন মজুমদারও আর কিছু করতে পারবে না। যতই ক্ষমতা থাকুক, কিচ্ছু করতে পারবে না। এই সকল কথা শুনে রিয়া ওরফে মালিনী খুব ভয় পেয়ে যায়, চুপ করে বসে থাকে। তখন বিদীপ্তা বলে ওঠে, চুপ করে বসে থেকে কোনো লাভ নেই। তোমার আসল সত্যিটা আমরা জেনে গেছি। তাই ভালোই ভালোই যদি তুমি তোমার সমস্ত অপরাধ নিজের মুখে স্বীকার করে নাও, তাহলে তো খুবই ভালো হয়। আর না হলে কিভাবে স্বীকার করাতে হয় সেটা আমরা দুজনে খুব ভালো করেই জানি। এরপর মালিনী ওরফে রিয়া বুঝতে পারল তার এখান থেকে বাঁচার কোনো রাস্তা নেই, তাই সত্যিটা তাকে বলতেই হবে। তখন রিয়া বলতে লাগলো, হ্যাঁ, আমার নাম রিয়া মজুমদার। আমি এমএলএ প্রভাত রঞ্জন মজুমদারের একমাত্র মেয়ে। হ্যাঁ, আমি আজ থেকে 2 মাস আগে নেশার ঘরে গাড়ি চালানোর জন্য ফুটপাতের 8 জন মানুষ মারা যায়। সেখানে লোক আমাকে হাতে নাতে ধরার পর পুলিশ আমাকে নিয়ে যায়। আদালত রায় দেয় আমার ফাঁসি হবে। এইসবে আমি ভীষণ ভেঙে পড়ি, সাথে আমার বাবাও। তখন কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না যে এরপর কি হবে। ঠিক এমন সময় মালিনীর খোঁজ পায় আমার বাবা। তারপর জানি না বাবা কি করেছিল, তবে আমি যখন আলিপুর সংশোধনাগারে ছিলাম তখন একদিন রাতের বেলায় সবার নজরের আড়ালে আমার সাথে মালিনীর অদল বদল করে দেয়। আমার জায়গায় মালিনীর শাস্তি হয়, সে মারা যায়। তবে আমি বাড়ি ফিরে আসি। কিন্তু এই 2 মাস বাড়িতে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে উঠেছিলাম। বাইরে কারোর সাথে বাবা কোনো যোগাযোগ করতে দিচ্ছিল না, বেরোতে দিচ্ছিল না। তবে এখন আর আমি কিছুতেই বাড়িতে থাকতে পারছিলাম না। তাই আমি বাবার কোনো কথা না শুনে রাতের অন্ধকার এভাবে এখানে আসি। যদিও সঙ্গে বাবার অনেক লোক থাকে। অতুলের পাশে দাঁড়িয়ে বিদীপ্তা রিয়ার সমস্ত কথা ভিডিও করতে থাকে। রিয়ার কথা বলা শেষ হলে অতুল বলে ওঠে, কিন্তু এবার তো শাস্তি ভোগ করতে হবে তোমাকে।
তোমার জন্য একজন নিরপরাধ মেয়ে শাস্তি পেয়েছে, আর যে আসল অপরাধী সেই তুমি অপরাধ করেও শান্তিতে বাড়িতে ঘুমোচ্ছ। এই অন্যায়টা তো মেনে নেওয়া যায় না। তাহলে তো মানুষের আইনের উপর থেকে ভরসা উঠে যাবে। এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। অতুলের কথা শুনে রিয়া চেয়ারে চুপচাপ বসে থাকে। তখন বিদীপ্তা বলে ওঠে, তাহলে অতুদা এবারে রিয়াকে নিয়ে কি করবে? সোজা থানায় নিয়ে যাবে? না, এখন রিয়ার একটা কাজ আছে, আর সেটা ওকে করতে হবে। তারপর তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। কি কাজ? কাজটা হলো, তোমার বাবা যে এর সাথে জড়িত আছে সেটার ভিডিও তোমাকে করতে হবে। তারপর সেই প্রমাণ আমার হাতে তুলে দিতে হবে। তাহলে আমি আদালতের কাছে তোমার হয়ে সুপারিশ করব। আর তখন তোমার শাস্তি কিছুটা কম হতে পারে, আবার এটাও হতে পারে যে তোমাকে হয়তো একেবারেই ছেড়ে দিল। তখন আর তোমাকে এইভাবে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে না। আর যদি আমি এই কাজ না করি? তাহলে কোনো ব্যাপার না, এখানে থেকে তুমি আর বেঁচে ফিরতে পারবে না। আজই তোমার শেষ দিন। কথাটা শুনে রিয়া বলে উঠল, না না, আমি ভিডিও করব, আমি ভিডিও করব। হ্যাঁ, আর কোনো রকম চালাকি করার চেষ্টা করলে তোমার এই ভিডিওটা আগে পাবলিক করে দেব আমরা। তারপর জনতা বিচার করবে তোমার কি করবে। সে তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন, তোমাকে ঠিক খুঁজে বের করা হবে। এই সব শুনে রিয়া বলল, না না, আমি কোথাও যাব না। আমি আমার বাবার ভিডিও করে আপনাকে দেব। তাহলে আর এখানে বেশিক্ষণ থেকে লাভ নেই, ফিরে যাওয়া যাক, না হলে সবাই সন্দেহ করতে পারে। চলো, তোমাকে আবার তোমার জায়গায় রেখে আসি। আর তোমার ফোনটা দাও। কি হবে আমার ফোন নিয়ে? সেটা তোমার না জানলেও চলবে, যেটা বললাম সেটা করো। ফোনটা দাও। কথাগুলো একটু ধমকে সুরে বলার জন্য রিয়া তার ফোনটা অতুলের হাতে দিয়ে দেয়। তারপর অতুল কি করলো সেটা বোঝা গেল না। রিয়াকে ফোনটা ফিরিয়ে দিলে রিয়া ফোনটা দেখে তেমন কিছুই বুঝতে পারল না। আসলে অতুল রিয়ার ফোনে কি করেছে সেটা শুধু অতুলই জানে, আর কেউ না। তারপর অতুল, বিদীপ্তা আর রিয়াকে নিয়ে সেই পাবটাতে আসে। সেখানে এসে অতুল বিদীপ্তা দেখতে পায় রিয়াকে তার বাবার ভাড়া করা গুন্ডাগুলো এদিক ওদিক খোঁজাখুঁজি করছে। এমন সময় রিয়া তাদের সামনে গিয়ে বলে ওঠে, কি খোঁজাখুঁজি করছো? আমি এখানে আছি, চলো বাড়ি ফিরে যাওয়া যাক। রিয়ার কথা শুনে সেই ভাড়া করা তার বাবার গুন্ডারা রিয়াকে খুব ভালো করে দেখতে থাকে। আর তাদের মধ্যে একজন গুন্ডা রিয়াকে জিজ্ঞাসা করে, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? আমরা এই জায়গায় তো তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও ছিলেন না আপনি। এখন আপনি কোথা থেকে এলেন? রিয়া একটু রেগে গিয়ে বলে, তোমরা কি টয়লেটেও দেখতে গিয়েছিলে? আমি টয়লেটে ছিলাম, আমার শরীর একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তাই আমি সেখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম। ঠিক আছে, চলো এবার বাড়ি যাওয়া যাক। আর বেশি প্রশ্ন করলে আমি বাবাকে কিন্তু সব বলে দেব, তারপর তোমাদেরকে দেখবে বাবা কি অবস্থা করে। আর হ্যাঁ, এই ব্যাপারে বাবাকে কিছু বলবার দরকার নেই। ঠিক আছে ম্যাডাম, চলুন, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। এরপর রিয়া গাড়িতে করে বাড়ি চলে আসে। আসার সময় পেছনের দিকে একবার অতুল আর বিদীপ্তাকে দেখে। বাড়িতে এসে রিয়া ঘুমিয়ে যায়। পরের দিন সকালে রিয়া তার বাবার কাছে যায়, আর রিয়া তার বাবাকে জিজ্ঞাসা করে, তুমি মালিনীকে কোথায় পেয়েছিলে বাবা? এতদিন পর মেয়ের মুখে মালিনীর নাম শুনে প্রভাত রঞ্জন মজুমদার বেশ অবাক হয়ে যায় আর মেয়ের মুখের দিকে তাকায়। তারপর বলে, হ্যাঁ, কি হয়েছে তোমার? মালিনীর কথা তুমি এতদিন পর জিজ্ঞাসা করছো কেন? না, এমনি। তোমাকে এসব ব্যাপার জানতে হবে না, তুমি বাড়িতে থাকবে, একদম বাইরে যাবে না, ব্যাস। বাবার কথায় রিয়া রেগে যায় আর বলে, তুমি কি আমাকে সত্যিটা বলবে? না হলে কিন্তু আমি পুলিশের কাছে চলে যাব।
মেয়ের এমন কথা শুনে প্রভাত রঞ্জন মজুমদার একটু অবাক হয়, কারণ তিনি খুব ভালো করেই জানে তার মেয়ে যেটা বলবে সেটাই করবে। তাই এখন রিয়া যদি পুলিশের কাছে চলে যায়, সকলের চোখের সামনে চলে আসে, তাহলে আর রিয়াকে তিনি বাঁচাতে পারবেন না। তাই তখনকার মতো প্রভাত রঞ্জন মজুমদার বলে উঠল, আচ্ছা বেশ, কি জানতে চাও তুমি, বলো। এই কথা শুনে রিয়া তখন শান্ত হয়ে জিজ্ঞাসা করে, মালিনীর খোঁজ তুমি কিভাবে পেয়েছিলে? দেখো, আসলে তুমি তো এখানে ছিলে না। একদিন আমি গাড়ি করে বাড়ি ফিরছিলাম, তখন আমি রাস্তার মোড়ে তোমাকে দেখি। আমি ভাবি যে তুমি হয়তো না বলে এখানে চলে এসেছো, তাই আমি গাড়ি থেকে নেমে তোমার কাছে যাই। কিন্তু পরে বুঝতে পারি যে ওই মেয়েটা তুমি না। ওই মেয়েটার নাম নাকি মালিনী রায়চৌধুরী। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। তখন আমি দিল্লিতে ফোন করে জানতে পারি যে তুমি দিল্লিতেই আছো। তার মানে এই মেয়েটি ঠিক কথাই বলছে। মেয়েটি রিয়া না, মেয়েটি মালিনী। কিন্তু তুমি বিশ্বাস করতে পারবে না যে মালিনী একেবারেই তোমার মতো দেখতে। লোকে বলে এই পৃথিবীতে একই রকম দেখতে মানুষ প্রায় 7টা হয়। আমি কিন্তু আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন করি। কেউ তোমাকে আর মালিনীকে দেখে ধরতেই পারবে না যে কে রিয়া আর কে মালিনী। তাহলে আমি যদি মালিনী হই, তাহলে তুমি আমাকে ধরতে পারবে? রিয়ার কথা শুনে প্রভাত রঞ্জন মজুমদার রিয়ার দিকে তাকিয়ে হেসে উঠল। আমার সাথে মশকরা হচ্ছে? হ্যাঁ না, আমি কিন্তু সিরিয়াস বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি এবার যাও, আমার কাজ আছে। তুমি কিন্তু বললে না তারপর কি হলো? বললাম তো, আমার এখন কাজ আছে। রিয়া আবার রেগে গিয়ে বলল, আমি যখন বলেছি তখন আমি সবটা শুনতে চাই, সবটা। তুমি বলো তারপর কি হলো? রিয়া, তুমি সবসময় তো জেদ করো কেন বলো তো? হ্যাঁ, আমি তো তোমার ভালোর জন্যই বলছি, এইসব তোমাকে জানতে হবে না। তুমি বলবে কি বলবে না সেটা বলো তুমি। আচ্ছা ঠিক আছে, বলছি। তারপর প্রভাত রঞ্জন মজুমদার বলতে শুরু করলেন, দেখো, তারপরে আমার কাছে খবর আছে যে তুমি দিল্লিতে পড়াশোনা বাদ দিয়ে শুধু নেশা করছো। তখন আমি দিল্লিতে গিয়ে দেখি যে তোমার অবস্থা খুবই খারাপ। তারপরেই আমি তোমাকে কলকাতায় নিয়ে আসি। কিন্তু ততদিনে তোমার নেশার মাত্রা অনেক বেড়ে গেছে। আমি কিছু বললেও তুমি আমার কোনো কথা শুনতে না। এরকম অবস্থায় আমি আর কি করতাম? আমি তোমাকে বাড়িতে আটকে রাখতাম। কিন্তু একদিন তুমি লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও, সঙ্গে আমার গাড়িটাও তুমি নিয়ে যাও। তারপর নেশার ঘোরে গাড়ি চালিয়ে ফুটপাতে 8 জন লোককে মেরে ফেলো তুমি, জানো? আশেপাশের লোক তোমাকে হাতে নাতে ধরে, পুলিশ নিয়ে যায় তোমাকে। তারপর আদালত রায় দেয় তোমার ফাঁসি হবে। এই খবর যখন আমি শুনি তখন অনেস্টলি আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে, আর সেই বুদ্ধির জন্য আজ তুমি বাইরে আছো, বাড়িতে আছো, বুঝতে পেরেছো? তুমি যখন আলিপুর সংশোধনাগারে ছিলে তখন মালিনীকে রাতের অন্ধকারে অজ্ঞান অবস্থায় নিয়ে যাওয়া হয়, আর তোমাকে ওখান থেকে বের করে আনা হয়। এর জন্য আমাকে অনেক টাকা খরচ করতে হয়েছে। সবার মুখ বন্ধ করার জন্য মোটা অঙ্কের টাকা দিয়েছি আমি। প্রথমে জেলার সাহেবকে টাকা দিয়েছি, লোকাল থানায় টাকা দিয়েছি, এমনকি পুলিশ কমিশনার থেকে শুরু করে সবাইকে টাকা দিয়েছি। আর শেষে মালিনীর পাড়ার ওয়ার্ডের কাউন্সিলরকে পর্যন্ত টাকা দিয়েছি। তারপর সবাই মুখ বন্ধ করেছে। তারপর তো তুমি জানোই যে মালিনীর ফাঁসি হয়ে যায়। আর ওর বাবা মায়ের মুখ বন্ধ করার জন্য একদিন রাতে আমার লোক ওদের বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিয়ে আসে। যদিও অনেকের হাত দিয়ে অনেকবার আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তারা বোঝেনি। তাই শেষমেশ মুখ বন্ধ করতে ওদের মারতেই হলো আমার। হয়েছে সব শোনা, এবার যাও নিজের ঘরে যাও, ঠিক আছে? একদম বাড়ি থেকে বের হবে না, আমি বলে দিলাম। আমি অনেক কষ্টে তোমাকে বাঁচিয়েছি, এবার আমি আর কোনো ভুল করতে চাই না। আর শোনো, তুমি রেডি থেকো, আজ রাতের ফ্লাইটেই আমরা আমেরিকা চলে যাব। তারপর আর আমাদের কেউ ধরতে পারবে না।
প্রভাত রঞ্জন মজুমদার কথাগুলো বলার সাথে সাথেই দলবল নিয়ে পুলিশ এসে হাজির হয় এমএলএ প্রভাত রঞ্জন মজুমদারের বাড়িতে। চারিদিক দিয়ে পুলিশ ঘিরে ফেলে এমএলএ সাহেবকে। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি হয়েছে যে উনি নিজেও কিছু বুঝতে পারছেন না। তখন তাদের মাঝখান থেকে অতুল বেরিয়ে এসে বলে, তাহলে এমএলএ সাহেব, এবার তো শ্বশুরবাড়ি যাওয়ার সময় চলে এসেছে। অতুলের কথায় অবাক হয়ে এমএলএ সাহেব কিছুই বুঝতে পারছে না। তখন তিনি বলে উঠলেন, কে আপনারা? আমার বাড়িতে ঢোকার সাহস কি করে হলো আপনাদের? আমাদের তো সাহস হবেই। অপরাধীকে শাস্তি দিতে আমরা তো যেখানে সেখানে পৌঁছে যাই। কিন্তু দুর্ভাগ্যবশত এবার অপরাধীটা আপনি। আপনি? আপনি কে? আপনি আমাকে চিনবেন না, কিন্তু আপনাকে আমি চিনি। নমস্কার, আমার নাম অতুল রবি দাস। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে 3 জন নিরপরাধ মানুষকে আগুনে পুড়িয়ে মারার জন্য। কি বলছেন আপনি? আর এসব কথা কে জানালো আপনাকে? এসব কথা কেউ জানায়নি, আপনি নিজে মুখে স্বীকার করেছেন, তাই সে বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। কি বলছেন? আমি কখন নিজের মুখে স্বীকার করেছি? তারপর অতুল তার ফোনটা বের করে ভিডিও দেখায়, যেটা সবার মোবাইলে চলছে এবং লাইভ চলছে, যেখানে প্রভাত রঞ্জন মজুমদার তার অপরাধের কথা নিজের মুখে স্বীকার করেছে। সেটা দেখা যাচ্ছে। তখন তিনি তার নিজের মেয়ের দিকে তাকায় আর অতুল বলে ওঠে, হ্যাঁ, একদম আপনি ঠিক ধরেছেন। এইসব আপনার মেয়ে করেছে আপনাকে ধরার জন্য। ধন্যবাদ রিয়া, অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু এখানে রিয়াও সমান দোষী। সে ফুটপাতের 8 জন মানুষকে গাড়ি চালিয়ে পিষে মেরে ফেলেছিল, আর তার শাস্তি একজন নিরপরাধ মেয়ে মালিনী পেয়েছে। তাই রিয়াকেও অ্যারেস্ট করতে হবে। তার জন্য আরেকজন মারা গেছে। পাবে তো, কিন্তু সেটা রিয়া, মালিনী না। কি কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। কিন্তু এটাই তো রিয়া। আজ্ঞে না, এখন আমাদের সামনে যাকে দেখছি সে রিয়া নয়, সে মালিনী। অতুলের কথা শুনে সবাই খুব অবাক হয়ে যায়। তখন অতুল বলে ওঠে, এবার আসল ঘটনাটা মালিনী তুমি বলে দাও। হ্যাঁ, আমি রিয়া না, আমি মালিনী। আমার নাম মালিনী রায়চৌধুরী। নীলিমা আর আমি একদিন রাতের বেলায় টিউশন থেকে বাড়ি ফিরছিলাম, আর তখন কয়েকজন ছেলে আমাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়, আর তারপর আমাকে অজ্ঞান করে রাখা হয়। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি কারাগারে বন্দি আছি। কিন্তু কেন, সেটা আমি কিছুতেই জানতে পারি না। অনেককে আমি জিজ্ঞাসা করতে থাকি, কিন্তু কেউ আমাকে কিচ্ছু বলে না। আমি ভাবি আমাকে এখানে কেন রাখা হয়েছে, তাও আমাকে কেউ কিচ্ছু বলে না। এরপর আমি জানতে পারি আমার ফাঁসি হবে, কিন্তু কোন অপরাধের জন্য আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে সেটাই আমি জানতাম না। আর তখন আমার কাছে আমার সকল প্রশ্নের উত্তর এসে হাজির হয়। আমার সাথে দেখা করতে আসে রিয়া, যদিও সেটা সবার আড়ালে। আর এটাই হচ্ছে রিয়ার সব থেকে বড় ভুল, যেটা রিয়া করেছিল আমার সাথে দেখা করতে এসে। কনস্টেবলকে মোটা টাকা খাইয়ে রিয়া আমার সাথে দেখা করতে আসে, যদিও সেই খবর এমএলএ সাহেব জানতেন না। জানলে আজ আমি এখানে থাকতাম না। রিয়া এসে তার সমস্ত গুণের কথা আমাকে বলে, আর তখন আমি ভাবি বিনা অপরাধে আমি কিছুতেই শাস্তি মাথা পেতে নেব না। আর তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি একদমই সুস্থ ছিলাম, কিন্তু রিয়া নেশা করেছিল। তাই কোনো রকমে রিয়ার মাথায় আঘাত করে কিছুক্ষণের জন্য রিয়াকে অজ্ঞান করি আমি। আর সেই সময় সুযোগ নিয়ে আমি রিয়ার জামা কাপড় চেঞ্জ করে নিজে পরে নিই, আর আমার জামা কাপড় রিয়াকে পরিয়ে দিই। তারপর কারাগার থেকে আমি বেরিয়ে আসি, আর পুলিশ কনস্টেবলকে বলি যে হাতাহাতির জন্য মালিনী অজ্ঞান হয়ে গেছে। কিন্তু সেটা ছিল রিয়া। আমার কথাটা কনস্টেবল বিশ্বাস করে নেয়। তারপর আমি চলে আসি প্রভাত রঞ্জন মজুমদারের বাড়িতে। এখানে আমি ফিরে এসে রিয়ার মতো করে থাকতে শুরু করি।
আমি ভেবেছিলাম এখান থেকেই বাবা মা আর বোনের সাথে যোগাযোগ করব। কিন্তু তার আগেই আমি খবর পাই বাবা মা বোনকে ওরা আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। কারণ সেই সময় আমাকে কড়া নজরে রাখা হয়েছিল, তাই আমি তাদের কোনো সাহায্য করতে পারিনি। আমি তাদের মেয়ে হয়ে তাদের কোনো রকম সাহায্য করতে পারিনি। সেদিন থেকে আমি ঠিক করি যে এই রহস্যের পর্দা আমি ফাঁস করবই, দোষীদের শাস্তি দেবই। তারপর থেকে আমি সময়ের অপেক্ষায় ছিলাম। এইভাবে 2 মাস কেটে যায়। আমি দেখলাম এখান থেকে না বেরোলে আমি কিছুই করতে পারবো না। তাই রিয়া যেমন মেয়ে ঠিক তেমনভাবেই আমি থাকতে শুরু করলাম। নেশা না করে নেশার অভিনয় করেছি। তারপর এই বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু সব সময় আমার সাথে অনেক গার্ড থাকতো, তাই কিছুই করতে পারতাম না। আমি জানতাম পাবের ওই রাস্তা দিয়ে আমার বন্ধু নীলিমা যাওয়া আসা করে, তাই প্রতিদিন অপেক্ষা করতাম যে কবে নীলিমার সাথে আমার দেখা হবে। আর সেই দিন আসে যেদিন আমার সাথে নীলিমার দেখা হয়। আমি জানতাম নীলিমা আমাকে দেখলে কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে। হ্যাঁ মালিনী, নীলিমা এসেছিল আমার কাছে তোমার ব্যাপারে তদন্ত করার জন্য। আর আজ আমি ভীষণ খুশি, আসল অপরাধীদের আমি শাস্তি দিতে পেরেছি। তারপর এমএলএ সাহেবকে পুলিশ ধরে নিয়ে যায়, সাথে এই কেসের সাথে যুক্ত সকল মানুষকে অ্যারেস্ট করা হয়। তারপর মালিনীকে নিয়ে অতুল বাড়ি ফিরে আসে। সেখানে নীলিমাকে দেখে মালিনী ছুটে গিয়ে জড়িয়ে ধরে, আর নীলিমা বলে ওঠে, মালিনী, আমি আমি বিশ্বাস করতে পারছি না তোকে এত দিন পর আমি খুঁজে পেয়েছি। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ আমি অনেক খুশি। অতুলদা, আপনি পেরেছেন সত্যিটা খুঁজে বের করতে। সত্যিই আপনি অনেক বড় মাপের ডিটেকটিভ। আমিও আজ ভীষণ খুশি হলাম। কিন্তু অতুলদা, আপনি আমার ব্যাপারে জানলেন কিভাবে? আমি যে রিয়া না মালিনী, সেটা আপনি জানলেন কিভাবে? তখন অতুল একটু হেসে বলে উঠল, আসলে মালিনী, তোমার মনে আছে কিনা জানি না, তবে একটু মনে করার চেষ্টা করো, দেখো তোমার মনে আসবে যে আমি তোমার ফোনটা নিয়েছিলাম। সেটা কি এমনি আমি তোমার ফোনে একটা অ্যাপ ইনস্টল করে দিয়েছিলাম, যে অ্যাপের দ্বারা আমি বুঝতে পারতাম তুমি কোথায় যাচ্ছ, কি বলছো, সব শুনতেও পেতাম। কাল রাতে তুমি এমন অনেক কথা বলেছো যার জন্য আমি বুঝতে পারি যে তুমি রিয়া নয়, তুমি মালিনী। এবার বুঝতে পারছো তো আমি কিভাবে বুঝতে পারলাম যে তুমি রিয়া না, তুমি মালিনী? অতুলের কথা শুনে সবাই খুব খুশি হয়। আর তখনই নীলিমা বলে ওঠে, অতুলদা, আপনার পারিশ্রমিক এই নিন। কি আছে এতে? আমার কাছ থেকে সামান্য কিছু টাকা। আমি কি তোমাকে টাকার কথা বলেছি? না অতুলদা, আমি কথা দিয়েছিলাম আমি আপনার পারিশ্রমিক দিতে পারবো না, কিন্তু কিছু হলেও দেব, আর এতে আপনি আপত্তি করবেন না। এমন সময় অয়ন, প্রীতি, সুদীপ, জয় সবাই অতুলের বাড়িতে আসে। আর এসেই নীলিমাকে দেখে জয় বলে উঠল, এই আপনি সেই মেয়ে না যার কাছে মালিনীর ব্যাপারে আমি জানতে চেয়েছিলাম? হে ভগবান, তাহলে এই হলো মালিনী। আমি তো কোনোদিন ভাবতেই পারিনি এমএলএ সাহেব এই সবের সঙ্গে জড়িত থাকতে পারে। কিন্তু তাহলে সেদিন আমাকে মিথ্যা কথা কেন বলেছিলেন? আর মালিনী যদি এমএলএ সাহেবের বাড়িতেই ছিল, তাহলে সেদিন ফোনটা কে করেছিল রেডিও স্টেশনে? আমি বলছি সবটা। আসলে মালিনীকে দেখার পর আমি বুঝতে পারছিলাম না যে আমি কার কাছে যাব, কার কাছে গিয়ে সাহায্য চাইব। তাই রেডিও স্টেশনে ফোন করি, এইটা ভেবে যে মালিনীর ব্যাপারে কেউ খোঁজ করুক। আর সেটা আমার ভাগ্য ভালো ছিল যে আপনি মালিনীর ব্যাপারে খোঁজ করেছিলেন। কিন্তু আমি সবার সামনে আসতে চাইনি, কারণ ততদিনে আমি এটা বুঝতে পেরেছিলাম যে এইসবের পেছনে নিশ্চয়ই কোনো বড় ক্ষমতাবান মানুষ আছে। কিন্তু সেদিন আমার বাবা এইসবের সাথে যুক্ত হতে যাচ্ছিল, আর তাতে আবার কোনো ক্ষতি হতে পারে
এটা ভেবেই সেদিন আমি মিথ্যে কথা বলেছিলাম, আর কিছুই না। তারপর আমি অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারি যে ডিটেকটিভ অতুল রবিদাস একজন ভালো মানুষ। উনি অনেক মানুষের সাহায্য করেন, অন্যায়ের সাথে আপোষ করেন না। তাই বলতে পারেন মনে অনেকটা সাহস সঞ্চয় করে অতুলদার বাড়ি আসি। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এই তদন্তের পিছনে এত বড় ষড়যন্ত্র থাকতে পারে। তবে যাই হোক, অপরাধীরা উপযুক্ত শাস্তি পেয়েছে, এটাই অনেক। তারপর মালিনী আর নীলিমা নিজেদের বাড়ি চলে যায়। আর তারপর এই সব কথা শুনে প্রীতি বলে উঠল, এরপর একটা পার্টি চাই। এত বড় একটা কেস সমাধান করেছিস, এখন তো সকলের মুখে মুখে অতুলের নাম, বিখ্যাত ডিটেকটিভ বলে কথা, এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না। কি বলিস তোরা সবাই? তারপর সকল বন্ধু হ্যাঁ হ্যাঁ বলে উঠল। আর তারপর দূর থেকে ভেসে আসতে থাকে কিছু গানের লাইন। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা মৌরুই দাসের কলমে রাজবিধির ওপারে। গল্পে কথকের ভূমিকায় ছিলেন সৌরভ এবং অন্যান্য চরিত্রে রয়েছে প্রদীপ্ত, অরূপ, রানা, ঋতদ্বীপ, দেবদাস, তমাল, সায়নদীপ, সুরঞ্জন, সুদীপ, সৃষ্টি, শ্রাবণী, সহেলি, ভুবনেশ্বর মাইতি, ডোনা। নাট্যরূপ করেছে মৌ এবং গানে নেহা দাস। ভিডিওগ্রাফিক্স এবং সাউন্ড ডিজাইনে আমি বিশ্বদীপ। পোস্টার ডিজাইনে শ্রাবণ্য। গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এবং অতি অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে গল্পটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা উৎসাহ দিলে আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। তবে আজকের মতো বিদায় নিলাম। ততক্ষণের জন্য শুনতে থাকুন ফিকশন হরর স্টোরিজ। দেখা হচ্ছে পরবর্তী এক গল্পে। শুভরাত্রি।